সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মুভিয়ানা ফিল্ম সোসাইটি এর আজকের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে মুভিয়ানা ফিল্ম সোসাইটি গত 15 বছর ধরে বাংলাদেশে চলচ্চিত্র চর্চা জানাচ্ছি। মুভিয়ানা ফিল্ম সোসাইটি এর আজকের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে মুভিয়ানা ফিল্ম সোসাইটি গত 15 বছর ধরে বাংলাদেশে চলচ্চিত্র চর্চা শব্দের একটু ইকো হচ্ছিল, তাই একটু চুপ করে ছিলাম দেখছি। আশা করছি নেটওয়ার্কের এই জটিলতা থাকবে না। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে বন্ধুরা, বাংলাদেশে মুভিয়ানা ফিল্ম সোসাইটি গত 15 বছর ধরে চলচ্চিত্র চর্চার বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে আসছে এবং এই তৎপরতায় বাংলাদেশে আমরা নানাভাবে নানা ধরনের কাজ করেছি। চলচ্চিত্র বিষয়ে বিভিন্ন ধরনের উৎসব আয়োজন করেছি, চলচ্চিত্র বিষয়ে বিভিন্ন ধরনের প্রকাশনা প্রকাশ করেছি, চলচ্চিত্র শিক্ষা বিষয়ে নানা ধরনের তৎপরতা ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে আমরা পরিচালনা করেছি গত 15 বছরে। তো আমাদের এই ধারাবাহিক কার্যক্রমের আজকের আয়োজন ধারাবাহিক কার্যক্রমের মধ্যে আমরা আছি এবং এই বাস্তবতা যে যেহেতু একটি প্যান্ডামিক চলছে, এখনো আমরা এ থেকে পুরোপুরি মুক্ত হইনি, তাই আমাদের অনেক তৎপরতাই আমরা চেষ্টা করছি জারি রাখতে এবং সেটা অনলাইনের মাধ্যমে যেন জারি রাখা যায় সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। তো আমরা খুব আনন্দিত যে আজকে আপনাদের সাথে একটি বিশেষ আয়োজনে আমরা একত্রিত হতে পেরেছি। মুভিয়ানা ফিল্ম সোসাইটির আজকের আয়োজনের বিষয় ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্র বিষয়ে বিশেষ বক্তৃতা এবং এই বক্তৃতা প্রদান করবেন দুঃখিত এই বক্তৃতা প্রদান করবেন উপমহাদেশের বিশিষ্ট চলচ্চিত্র শিক্ষক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা মৈনাক বিশ্বাস। মৈনাকদা আমাদের সাথে ইতোমধ্যে যুক্ত হয়েছেন, আমরা মৈনাকদাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে বন্ধুরা চলচ্চিত্র বিষয় যে বক্তৃতা, সেই বক্তৃতার বিষয় কণ্ঠ শব্দ সমবায় ঋত্বিক ঘটকের চলচ্চিত্র। এই শিরোনামে বক্তৃতা প্রদান করবেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মৈনাক বিশ্বাস। আমি দাদাকে বক্তৃতা পর্ব শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মামুন, আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বোধহয় মাস 3 হবে, এর আগে আরেকটি এরকম আলোচনা চক্রে আমি যোগ দিতে পেরেছিলাম আপনাদের আনুকূল্যে, এবং সেই একই পরিচয়ের সূত্রে আবারও আপনি বা আপনার সহকর্মীরা এই সুযোগ আমায় করে দেওয়ায় আমি খুবই আনন্দিত, কৃতার্থ বোধ করছি। একটু প্রথমেই ক্ষমা চেয়ে নিই যে আমার গলাটা নানা কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা সহজে সারছে না। তো প্রথমে ভেবেছিলাম যে সারলে বলবো, কিন্তু সে কবে সারবে, আদৌ সারবে কিনা বোঝা যাচ্ছে না। তো এইরকম একটা ভাঙা গলায় বলছি, এটা হয়তো একটু আপনাদের শ্রোতাদের, দর্শকদের একটু অসুবিধায় ফেলবে, কিন্তু আশা করি তাও কথাগুলো বলতে পারবো। আর মাঝে মাঝে কথা থামিয়ে ছবি দেখাবো, তাতে করে আমার গলাও একটু রেহাই পাবে আর আপনাদেরও একটানা বক্তৃতা শোনার হাত থেকে আপনারাও একটুখানি রেহাই পাবেন এবং আমাদের কাজে লাগবে এমন ছবি, যে ছবিগুলো যেসব দৃশ্যাবলী আমরা আজকের আলোচনায় ব্যবহার করব। তো আজকে আমি ভাবছিলাম যে একটি বিশেষ দিকের উপরে দৃষ্টিপাত করব,
আজকের আলোচনা। ঋত্বিক ঘটক তো, তাকে নিয়ে আলোচনার শেষ নেই। দুদেশেই আমাদের প্রচুর এ ধরনের কথাবার্তা হয়েছে বহু বছর ধরে, প্লাস এছাড়াও আমাদের দুই দেশের বাইরেও, ভারত ও বাংলাদেশের বাইরেও গোটা দুনিয়া জুড়েই নানা জায়গায় লেখালেখি, প্রকাশনা, সেমিনার প্রায়ই হচ্ছে, অনেকগুলি হয়েছে। রেট্রোস্পেক্টিভ, শেষ যে বড় রেট্রোস্পেক্টিভটির সঙ্গে রেট্রোস্পেক্টিভটি আমি জড়িত থাকতে পেরে খুব আনন্দ পেয়েছি। সেটা হয়েছে গত 2019 প্যান্ডেমিক শুরু হওয়ার একটু আগে, নভেম্বরের গোড়ায় নিউ ইয়র্কের লিঙ্কন সেন্টারে, যেটা খুব, আপনারা জানেন, খুবই প্রেস্টিজিয়াস একটা প্রতিষ্ঠান, তারা ঋত্বিক ঘটকের ছবিগুলির ডিজিটালি রেস্টোর্ড ভার্সন ডিসিপি নিয়ে গিয়ে প্রজেকশন করে, এবং সেই রেট্রোস্পেক্টিভ 6 দিন ধরে চলে। আমি সেখানে একজন কিউরেটর, অর্গানাইজার হিসেবে জড়িত ছিলাম ওদের সঙ্গে। সে সময় লোকের, ওখানকার দর্শক যে উৎসাহের সঙ্গে ছবিগুলো দেখছিলেন, এবং আমাদের অল্প অল্প আলোচনাও ছিল তার সঙ্গে, সেগুলো শুনছিলেন যতটা উৎসাহের সঙ্গে, সেটা দেখলেই বোঝা যায় যে ঋত্বিক ক্রমশ আরো বেশি বেশি করে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রেমীদের বা চলচ্চিত্র বেত্তাদের আরো বেশি বেশি করে তারা তিনি দৃষ্টি আকর্ষণ করছেন, এবং তাকে নিয়ে আলোচনার একটা পর্ব চলেছে। তার মধ্যেই আমরা এই ছোট ছোট নিজেদের অবদান রাখছি যতটুকু আমরা পারি। আজকের আলোচনায় যে বলছিলাম একটা দিক যাতে দৃষ্টিপাত করব, সেটা এইভাবে বলা যায়, সেই সেই দিকটাকে, যে এটা হচ্ছে ওর ছবিতে ব্যক্তি সত্তা জিনিসটা, তার কাঠামো কিভাবে নির্মিত হয়। কেন কাঠামো বলছি? ব্যক্তি সত্তা তো ছবিতে ব্যক্তি চরিত্রের মধ্যে দিয়ে নির্মিত হয়, এটা সবচেয়ে সহজ ব্যাপার। কিন্তু যেখানে শুধু ব্যক্তির চরিত্রের মধ্যে দিয়ে ব্যক্তির ধারণা বা ব্যক্তি সত্তা কাকে বলে, সেটা তো একেবারে একটা বিশেষ ব্যক্তি নয়, সেটা হচ্ছে একটা নির্বিশেষ ব্যাপার। তার একটা সাধারণীকরণ দরকার, জেনারেলাইজেশন। সেটা যেসব ছবিতে শুধুমাত্র চরিত্র দিয়ে প্রতিষ্ঠা করা হয় বা চরিত্র দিয়ে দেখানো হয়, সেই ছবিগুলো আমার ধারণা আমাদের বহুদিন অবধি ভাবায় না। নানা রকম প্রশ্ন তোলে, ভাবার প্ররোচনা তৈরি করে। যদি বলেন, সেই সব ছবি যাতে ব্যক্তি সত্তার একটা কাঠামো থাকে, ওটা একটা শুধু চরিত্র, নায়ক নায়িকা এদের উপরে নির্ভরশীল থাকে না, তার বাইরে চলে যায়। কিরকম? আমরা তার একটা ছোটখাটো কতগুলো উদাহরণ আজকে দেখব, যতটুকু সময় আছে তার মধ্যে। এটা অ্যাকচুয়ালি আপনারা বুঝতেই পারছেন, কিন্তু একদিক থেকে একটুখানি দর্শনের প্রশ্ন। তো আমি দার্শনিক নই যেহেতু, কাজে এই দর্শনের বিরাট প্রশ্নের মধ্যে যাব না। সত্তা কি করে তৈরি হয়, সেলফহুড, তার উপাদানগুলো কি, কোথায়, কিভাবে দানা বাঁধে, এসব নিয়ে অনেক কিছু, অন্য আমার চেয়ে অনেক বেশি যারা এসব বিষয়ে জানেন, গবেষণা করেছেন, তারা অনেক কিছু বলেছেন। আমরা খুব চেষ্টা করছি এটাকে একটু কয়েকটা ছবি, কয়েকটা দৃশ্যের মধ্যে দিয়ে একটু বোঝবার। কারণ আমার ধারণা যে ঋত্বিক ঘটকের একটি খুব চরিত্র লক্ষণ ছবির শিল্পী হিসেবে, ব্যক্তি ঋত্বিকের নয়, শিল্পী হিসেবে ঋত্বিকের
একটি বিশেষ চারিত্র, তার শিল্পী মনের বা শিল্পী চৈতন্যের একটা বিশেষ দিক এতে করে বোঝা যায়। এটাকে লক্ষ্য করলে এই যে ব্যক্তি সত্তার কাঠামো নির্মাণ, কি করে নির্মাণ হচ্ছে। এখন আবারও যেসব ছবি করিয়েদের আমরা মনে রাখি, আর যেসব ছবি আমরা মনে রাখি, সেসব ছবি দেখবেন তারা নিজেদের একটা একটা ভুবন তৈরি করে, নিজেদের একটা জগৎ তৈরি করে নেয়। সেই জগতে তারা আস্তে আস্তে আমাদের টেনে সেই জগতের ভেতর যেন একটা আমন্ত্রণ জানান এবং আস্তে আস্তে আমাদের সেখানে নিয়ে যান। আমরা ওর মধ্যেই সেই জগতের নিজস্ব যে নিয়ম কানুন, তার মধ্যেই আমরা কিছুক্ষণের জন্য নিজেদের পুনরাবিষ্কার করি। এইটা যারা ভালো ছবি করি, যাদের ছবি আমাদের ভাবায়, তাদের ছবিতে এই জিনিসটা ঘটে। আর যারা তেমনটা পারেন না, তাদের ছবি সচরাচর খুব বেশি দিন আমরা মনে রাখি না। তো ছবির যে জগৎ, ছবির ভুবন যাকে বলছে, ছবির ভুবন, এই ঋত্বিকের মতন যারা এই ধাঁচের যারা ফিল্ম মেকার খুব বেশি নেই। অর্থাৎ যারা এক ধরনের চিন্তাশীল ছবিকে দিয়ে, ছবির মধ্যে দিয়ে ভাবেন। ছবিকে প্রায় বলা যায় এক ধরনের চিন্তার, তাদের ছবিগুলোই চিন্তা করতে থাকে, ছবিগুলো চিন্তন প্রক্রিয়ার একটা দৃষ্টান্ত হয়ে যায় ছবিগুলোই। সেই রকম যারা, তাদের দেখবেন অনেকে আছেন, ঋত্বিক তার মধ্যে বিশেষ একজন, যেখানে এই যে ছবির ভুবন যাকে বলছে, এই ব্যক্তি সত্তা জিনিসটা সেই ভুবনে ছড়িয়ে যায়। ওটা শুধুমাত্র কয়েকটা চরিত্র যাদের নাম আছে, যেগুলো অভিনীত হচ্ছে, যারা শরীর ধারণ করছে আমাদের সামনে, শুধুমাত্র সেই কয়েকটা চরিত্রের মধ্যে আটকে থাকে না। এই ব্যক্তি, এই যে আমি, এই সত্তা সেখানে চারপাশের নিসর্গে, এমনকি অন্য মানুষের মধ্যে, কমিউনিটির মধ্যে, যে অর্থে আমি সমবায় বলছি, এই সব কিছুর মধ্যে ছড়িয়ে যায়। তার মধ্যে থেকে আমাদের চিনে নিতে হয় একটা ব্যক্তি সত্তার আদল। কেমন? এই আদলটা কোনো একজন চরিত্র নয়, এটা হচ্ছে সত্তা বিষয়ে কতগুলি প্রস্তাব। সুতরাং কি হয়, ঋত্বিকের ছবি দেখলেই বুঝবেন, যদিও তা অত্যন্ত আধুনিক, আর ভারতীয় ছবির যে আধুনিকতার লগ্ন সূচিত হলো এই 1955 আশেপাশে, যার একটা অন্যতম মাইল ফলক হচ্ছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। সেই 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 সময়ে ঋত্বিক তার ছবি তৈরি করছে। কারণ ওর 8টা ফিচার ফিল্ম যদি দেখেন, সেটা হচ্ছে 1953 থেকে 1974, এই হচ্ছে ওর 8টি সম্পূর্ণ ফিচার ফিল্মের 21 বছরের সময়কাল। এর বাদে উনি কিছু ডকুমেন্টারি, কিছু শর্ট ফিল্ম, একটি বিজ্ঞাপন এবং বেশ কয়েকটি অসমাপ্ত ছবি শুরু করে শেষ না করা ছবি, সেইগুলো হচ্ছে, এগুলো মিলিয়ে ওর হচ্ছে সমগ্র রচনা। এখন এই 53 থেকে 74, বিশেষ করে 50-60-এর দশকে, যাকে ভারতীয় ছবির নতুন আধুনিক ঘরানা বলছি, তারই অংশীদার ঋত্বিক, উনি তারই অংশীদার। কিন্তু সেখানে তার মধ্যে থেকেও ওই আধুনিকতার একটা লক্ষণ হচ্ছে
যেটা গড়পড়তা লক্ষণ, সেটা হচ্ছে ব্যক্তিকে স্বতন্ত্র করে তোলা। অর্থাৎ আমাদের ভারতীয় যদি দেখেন জনপ্রিয় ছবি, পপুলার ফিল্ম, সেই সময় তো বটেই, তারপরেও তাতে অনেক সময় ওই ব্যক্তি স্বাতন্ত্র্যের খুব একটা গুরুত্ব থাকে না। ব্যক্তি কতগুলো টাইপ, স্টিরিওটাইপ, তারা কতগুলো বিশেষ বিশেষ গুণ, সেগুলো তার এম্বডিমেন্ট, সেগুলোকে ধারণ করে। কেউ ভালোর দিকে, খারাপের দিকে, এই ওই ইত্যাদি ইত্যাদি। কেউ মা, কেউ সন্তান, কেউ স্বামী, কেউ স্ত্রী, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই স্টিরিওটাইপের বাইরে যে স্বতন্ত্র ব্যক্তি, তাকে যখন আবিষ্কার করছে ভারতীয় আধুনিক চলচ্চিত্র, ঋত্বিকের মজাটা হচ্ছে তিনি সেই আধুনিকতার মধ্যেই থেকে তাকে যেন একটা পা তার বাইরে দিয়ে দাঁড়িয়ে আছে। সেটা এই অর্থে যে উনি ব্যক্তি স্বতন্ত্রের, ওর ছবিতে একটা সীমাবদ্ধতা আছে। দেখবেন এটা খুব, আজকে তো আমরা সব ছবি আরেকবার দেখতে পারবো না, কিন্তু আপনারা যারা, আমি ধরে নিচ্ছি আপনারা ছবিগুলো দেখেছেন একাধিকবার, একটু মনে করলে দেখবেন অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, কমলগান্ধার সুবর্ণরেখা, তিতাস, এগুলোতে মনস্তত্ত্ব বলে যেটা দিয়ে এক একটা চরিত্রকে একেবারে বিশেষ করে তোলা হয়, তার একটা বৈশিষ্ট্য একেবারে সে নিজস্বতা তৈরি করে। সেই মনস্তত্ত্ব খুব কম পাওয়া যায়। মনস্তত্ত্ব নেই আমি বলছি না, আছে, কিন্তু মনস্তত্ত্ব করে বড় ঝোঁক নেই, তার উপরে খুব বেশি নির্ভরতা নেই, এটাই আমি বলছি। এটা একটা লক্ষণ। এই লক্ষণটা দেখলেই, মানে একটা নেগেটিভ লক্ষণ, তার থেকে দেখতে পাবেন, মানে নায়ের থেকে যদি আসি আমরা, কি নেই, দেখবেন যে ওই ব্যক্তি স্বাতন্ত্র্য তৈরি হওয়ার যে সাধারণ আমাদের পরিচিত উপায়গুলো আছে, মনস্তাত্ত্বিক ভাবে গাঢ় করে তোলা ব্যক্তিকে, কেমন তার একেবারে আদি, তার ভেতরকার শৈশব থেকে বড় হওয়া একটা নিজস্ব বায়োগ্রাফি, তার নিজস্ব জীবনী, এবং সেই জীবনের নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে, ব্যক্তিকে আমাদের কাছে স্বতন্ত্র করে তোলা, এটা খুব একটা ছবিতে নেই, খুব কম আছে, খুবই কম। সেটা একটা লক্ষণ যে এক ধরনের ব্যক্তি স্বাতন্ত্র বলতে যা বুঝি, তার একটা সীমাবদ্ধতা আছে, এবং এই সীমাবদ্ধতা একেবারে অত্যন্ত, যাকে বলে খুব খুব সচেতন ভাবে আছে। এর পেছনে একটা সচেতন শৈলী বলুন বা উদ্দেশ্য বলুন কাজ করছে। এটা কিন্তু এমনি এমনি হয়ে গেছে তা নয়। সেখানেই উনি পপুলার সিনেমা থেকে আলাদা, জনপ্রিয় ছবি থেকে উনি এইখানেই আলাদা, যেখানে এই ঘটনাটা সচেতন ভাবে করছে, কেমন। সুতরাং এটা একদিকে ঘটছে, আর আরেকদিকে আমি বলার চেষ্টা করছি যে সেই জন্যই ব্যক্তি সত্তা নির্মিত হচ্ছে, যেন ব্যক্তি সত্তা যেন একটি ব্যক্তির বাইরে, নিসর্গে, প্রকৃতিতে, নিসর্গে, অথবা সমষ্টিতে, অথবা দুয়েতেই, সমষ্টিতে, প্রকৃতিতে, নিসর্গে, এই সবের মধ্যে ছড়িয়ে পড়া ব্যক্তি সত্তাকে আমরা দেখছি। এই জিনিসটা ওর ছবিতে খুব সিস্টেম্যাটিক্যালি আছে। এই জিনিসটা ওর একটা মূল অবলম্বন বলতে পারেন, চিন্তার দিক থেকে। এবং এটা শুরু হয় ওর ছবিতে শুরু হয় অযান্ত্রিক থেকে শুরু হয়, যেটা ওর দ্বিতীয় ছবি, এবং যেটা আপনারা জানেন 1958 সালের ছবি। এরপরে 1959 সালে বাড়ি থেকে পালিয়ে, 60 সালে 1960 মেঘে ঢাকা তারা, 61 কমলগান্ধার, 62 সুবর্ণরেখা, 73 তিতাস,
তিতাস একটি নদীর নাম, ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা, 74-এ যুক্তিতক্ক কাব্য, যেটা ওর আত্মজৈবনিক ছবি। ওর কিন্তু দুটো আত্মজৈবনিক ছবি, 8টার মধ্যে 2টো ছবি আত্মজৈবনিক, এটাও খুব মজার। অন্য আত্মজৈবনিক ছবি যেটা প্রথম, সেটা হচ্ছে কমল গান্ধার। আজকে আমরা কমল গান্ধারের কথা একটু বলবো, আশা করছি বলতে পারবো। তো আমরা একটু ছবি দেখি। আমি আপনাদের দেখাচ্ছি মেঘে ঢাকা তারা, সেই ছবি থেকে। কারণ আমি আজকে বলেছি কণ্ঠ শব্দ সমবায়, এই 3টে শব্দকে পাশাপাশি রেখেছি। সমবায় অর্থে যৌথবদ্ধতা, কণ্ঠ আর শব্দের সমবায় নয়, আমাদের যৌথ জীবন। তো একটা দৃশ্য আমি আর আজকে দেখাচ্ছি না, কারণ এই দৃশ্য আমরা সবাই এতবার অনেকবার দেখেছি, আর প্রতিবারই দেখলে আমাদের খুব বেশ খানিকটা কষ্টই হয়, খুবই কষ্ট হয়। সেটা হচ্ছে তার শেষ আর্তনাদ, মেঘে ঢাকা তারার শেষে, দাদা আমি বাঁচতে চাই, দাদা আমি বাঁচবো, আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম, দাদা আমি বাঁচবো। এই যে নিতা শেষ চিৎকার করে ওঠে মৃত্যুর আগে, মেঘে ঢাকা তারার সেই স্মরণীয় দৃশ্য, বহু আলোচিত। আপনারা মনে করুন, আমাদের সবার মনে আছে না, এটা মন থেকে কারুর কখনো আমরা বিস্মৃত হই না, যে তারপরে নিতাকে ছেড়ে দেয় ক্যামেরা। যে মুহূর্তে একজন ব্যক্তি সবচাইতে তীব্র আবেগে প্রকাশ ঘটছে, যে মুহূর্তে তার সবচাইতে তার ভেতরকার যত যন্ত্রণা, যত ক্ষোভ, যত বঞ্চনা, সব একসঙ্গে সে বেরিয়ে আসছে তার কণ্ঠ দিয়ে। ভাবুন সে কণ্ঠের কি হচ্ছে, একটু মনে করে দেখুন। আমরা যখন নাটকীয়ভাবে এতটা ঘনীভূত একটা মুহূর্তে থাকি, তখন আমরা চরিত্রের ওপরে থাকি, আমরা সেই অভিনেতা অভিনেত্রী, সেই চরিত্রের উপরে থাকার চেষ্টা করি। অথবা আমরা আরেকটা জিনিসও করি, আমরা তার একজনের, যিনি এই প্রকাশ করছেন, যিনি এইভাবে, তার সঙ্গে যারা আছে তাদের মুখ, তাদের প্রতিক্রিয়া, এগুলো আমরা ছবিতে সচরাচর দেখি। কিন্তু মেঘে ঢাকা তারায় কি হচ্ছে? মেঘে ঢাকা তারায় যে বিস্ফোরণ ঘটে, শেষ আর্তনাদ নিতার, ক্যামেরা তাকে ছেড়ে দেয়, ছেড়ে ওই পাহাড়ের উপর দিয়ে সে একটা লম্বা দীর্ঘ প্রায় 360 ডিগ্রি প্যান করতে থাকে, এবং ওই কণ্ঠ ক্রমশ পাহাড়েই যেন প্রতিধ্বনিত হয়ে সেটা একটা প্রতিধ্বনি মিশে যায়। একটি কণ্ঠ যেই প্রতিধ্বনিত হয়, মনে রাখবেন, তার মানেই হচ্ছে একটি কণ্ঠ একটির চেয়ে বেশি হয়ে যায়, একের চেয়ে অধিক। প্রতিধ্বনির অর্থই তাই। যে প্রতিধ্বনি হয়, ওটা নিতার একার চিৎকার থাকে না, একার আর্তনাদ থাকে না, এটা অনেকের হাহাকার হয়ে যায়, অনেকের, নিতার মতো বহু বহু মানুষের হাহাকার হয়ে ওঠে। এবং শুধু তাই না, মানুষেরও বাইরে চলে যায়, যেন সমস্ত প্রকৃতি, সমস্ত নিসর্গ, যারা দূরে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, সেই গাছ, সেই পাহাড়, সেই পাথর, সেই কুয়াশা, সেই উপত্যকা, সমস্ত কিছু, তাদের তাদের তারা যেন ওই একই কণ্ঠের প্রতিধ্বনি করতে থাকে। এই যে জিনিসটা, এটা ঋত্বিক যখন নিজে লিখেছেন, ওর একটি খুব গুরুত্বপূর্ণ লেখা, মিউজিক ইন ইন্ডিয়ান সিনেমা অ্যান্ড দি এপিক অ্যাপ্রোচ, 1963, 2 বছর পরে একটা লেখা লেখে। ওর অন্যতম গুরুত্বপূর্ণ লেখা, যদি আজকে সময় থাকে আমি একটুখানি পড়ে শোনাবো। মিউজিক ইন ইন্ডিয়ান সিনেমা অ্যান্ড দি এপিক অ্যাপ্রোচ। তাতে উনি বলছেন একটা জায়গায়
মাইকেল ক্যাকুয়ানিসের ছবির কথা, ইলেকট্রা। মাইকেল ক্যাকুয়ানিসের ইলেকট্রায় কিভাবে এরকম একটা শেষ, যে যখন ক্লাইটেনেস্টার নিজের সন্তান খুন করে, সেই গ্রিক ট্র্যাজেডির গল্প, সেই সেই তখন কিভাবে চারদিক থেকে সমস্ত সমবেত নারীরা প্রান্তরের মধ্যে তারা গান গেয়ে ওঠে, হাহাকার করে ওঠে, সেইটার কথা বলছে। কিন্তু খুব ইন্টারেস্টিং যে ক্যাকুয়ানিসের ছবিটা তো 2 বছর পরে তৈরি। আমরা সাহেবদের থেকে, পশ্চিম থেকে উদাহরণ না দিলে লোককে বোঝাতে পারি না। কিন্তু এই জিনিস ওই ক্যাকুয়ানিসের ছবির চেয়ে অনেক অনেক বেশি দক্ষতার সঙ্গে এবং গভীরতার সঙ্গে, আমি বলবো, এটা আমার মতামত, ভুলও হতে পারে। আমি দুটি ছবি পাশাপাশি রেখে বলছি। তার 2 বছর আগেই ঋত্বিক তার মেঘে ঢাকা তারায় এই জিনিসটা করে দেখিয়েছে। কেন না, গ্রিক ট্র্যাজেডি যে ওটা তো আজকের দিনের আধুনিক নাটক নয় যে ব্যক্তি মানুষের সুখ দুঃখের বিবরণ শুনবো। ওখানে একটা হত্যা, তার একটা কসমিক রিভারবারেশন আছে, গোটা জগৎ জুড়ে তার নানা রকমের প্রতিক্রিয়া আছে। ওটা একেবারে গোটা ইউনিভার্স বা গোটা জগৎ ওর দ্বারা খানিক প্রভাবিত হতে বাধ্য। সেই জন্যই তো সেটা ধ্রুপদী ট্র্যাজেডি। আমাদের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের ওঠানামা ধ্রুপদী ট্র্যাজেডিতে তার কোনো জায়গা নেই। এবং ঋত্বিকেরও অ্যাকচুয়ালি খুব বেশি ব্যক্তিগত স্তরের এই সুখ দুঃখের মধ্যে আটকে থাকার একটা সীমার পরে তার আর ইচ্ছে ছিল না, এটা বোঝা যায়। এটা অন্তত ঋত্বিকের ছবির ছাত্র হিসেবে আমার বারবার মনে হয়, আমি যখন ছবিগুলো দেখি। কাজে ওর সঙ্গে এই পুরাণের যোগাযোগ নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এইটা একটা অন্যতম যোগাযোগ। এটা ঠিক পুরাণের গল্প বলে না, এটা হচ্ছে একটা বিশেষ অর্থে দৈনন্দিন থেকে, যেটা পেরেনিয়াল, যেটা চিরকালীন, তার দিকে যাওয়ার অন্তত একটা প্রাথমিক ধাপ। কাজে যে কণ্ঠ ব্যক্তির থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং যে কণ্ঠ এক থেকে অনেক হয়ে যায়, কারণ এক্ষুনি বলছিলাম প্রতিধ্বনি মানে এক থেকে একাধিক হওয়া, একের অধিক, সেই কণ্ঠ একটা অন্যতম সূত্র আমাদের কাছে, যে যেটাকে বলছি ব্যক্তি সত্তা নির্মাণ। সেই ব্যক্তি সত্তা নির্মাণ কোনো শুধুমাত্র ব্যক্তি মানুষ নির্মাণ নয়, ব্যক্তির চরিত্র নির্মাণ নয়, তার থেকে বেশি কিছু। সেটা এই কণ্ঠের ব্যবহারে, এটা একটা খুব ভালো উদাহরণ বলে আমি আগে বললাম। তো ওই দৃশ্যটা আমি দেখাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি দুটো দৃশ্য, যেখানে নিতা, মেঘে ঢাকা তারার নিতা কলকাতার ধর্মতলা অঞ্চলের রাস্তা দিয়ে হাঁটছে, ডালহাউসি অঞ্চলের রাস্তা দিয়ে হাঁটছে। এটা হচ্ছে কলকাতার অফিস পাড়া। এখানে যত অফিসগুলোর বিভিন্ন, অন্তত সে সময় তো বটেই, এখন আস্তে আস্তে একটু ছড়িয়ে গিয়েছে, অন্যান্য অঞ্চলেও চলে গেছে কিছু, কিন্তু তখন ছিল ওটাকেই বলা হতো অফিস অঞ্চল, অফিস পাড়া। লোকের চাকরি করতে যাওয়া মানে মূলত ওই অঞ্চলেই যেত। তো এই অঞ্চলে নিতা হাঁটছে রাস্তায়, খুব ছোট্ট দুটো দৃশ্য আমি আপনাদের একটু দেখাই। এতে সাউন্ড ট্র্যাকটা একটু বিশেষ করে খেয়াল করুন। মামুন, আমাকে একটু বলবেন যদি শব্দ শুনতে না পান বা ছবি দেখতে না পান।
জি, বলবো দাদা। তুই এ পাড়াতে তোর না এবছর এমএ দেওয়ার কথা ছিল? পড়াশোনা হলো না, চাকরি করে হ্যাঁ। এইটা হলো একটা দৃশ্য যেটা মোটামুটি ধরুন ছবির আধ ঘন্টা এরকম সময় আসছে। এরকমই আরেকটি দৃশ্য ছবি প্রায় ১.৫ ঘন্টা হয়ে যাওয়ার পরে আসছে, ততক্ষণে নিতার যক্ষা রোগ তার শরীরে বাসা বেঁধেছে। সেই সময় অফিস অঞ্চলে আমরা আরেকটি দৃশ্য এরকম দেখছি। আমি ওই দৃশ্যটা আমি আনছি, একটা একটা করে আনতে হবে। নিশ্চয়ই আপনারা সবাই দেখতে পেলেন, এটা দেখাচ্ছি। এই যে একটি মেয়ে ৫০-এর দশকের শেষের কোনো একটা সময়ের কলকাতা, এবং এটাও বোঝা যাচ্ছে যে সে পার্টিশনের সময়, দেশভাগের সময় তারা ওপার বাংলা থেকে এসছে এবং এখানকার একটি রেফিউজি কলোনিতে থাকে। সে একটি সাধারণ চাকরি জোগাড় করে সে চাকরি করতে যাচ্ছে। এই হচ্ছে আমরা জানি এর পেছনের গল্প। তো দেখুন রাস্তায় যে আওয়াজ হচ্ছে সেটা রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজে একটা যেটা অ্যাম্বিয়েন্স তৈরি করে, সেই অ্যাম্বিয়েন্স তৈরি করলেই যথেষ্ট ছিল। তার সঙ্গে আমরা আশা করতাম হয়তো একটা মিউজিক থাকবে, যেটাকে আমরা যে মিউজিক্যাল স্কোর বলি, সেই স্কোরিং এর মিউজিক থাকবে। কিন্তু এখানে একেবারে সেই মিউজিকের জায়গায় একটা জিনিস আছে, কতগুলো উপাদান, যেগুলোকে আমরা মিউজিক বা সঙ্গীত বলবো কিনা সেটা পুরোপুরি সঙ্গীত হয়তো নয়, তার চেয়ে বেশি কিছু বা তার থেকে একটু আলাদা কিছু। এই যে হো 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 করে একটা কোরাস দুবারই শুনলেন, দুবারই দেখবেন, যদিও এটা ১ ঘন্টার তফাতে দুটো দৃশ্য আসছে, দুবারই মিউজিক্যাল স্ট্রাকচারটা একদম একেবারে এক, যেটা দেখিয়ে দেয় যে অনেকখানি ভাবনা চিন্তা করে এটা একটা কিছু একটা লাগিয়ে দেওয়া হচ্ছে এরকম নয়, একটা এফেক্ট করার জন্য, ড্রামাটিক নাটকীয় একটা এফেক্টের জন্য কিছু একটা শব্দের একটা শব্দগুচ্ছ তৈরি করা হচ্ছে তা নয়। তো বোঝাই যাচ্ছে যে উনি একটা দৃশ্যকে আরেকটা দৃশ্যের মতো করেই উপস্থিত করছে। এবং এই কোরাসটা, এটা হচ্ছে ওর সাউন্ড ট্র্যাকের ঋত্বিকের খুব টিপিক্যাল একটা জিনিস। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ওর সাউন্ড ট্র্যাকে এইরকম কতগুলো কণ্ঠ
কণ্ঠ, সেগুলো কাদের কণ্ঠ বোঝা যায় না। অর্থাৎ এরকম নয় যে তারা একটা গান গান গাইছে, সেরকম তো আমরা প্রায়ই ছবিতে পিছন থেকে গান শুনি। কেউ একটা গান করে, সে গানের মধ্যে দিয়ে গল্পের, ছবির কাহিনীর খানিকটা মন্তব্যও করা হয়। এ আমাদের জনপ্রিয় ছবিতে গোড়া থেকেই আছে, গোড়া থেকেই আছে। একেবারে সাউন্ড যবে থেকে ভারতীয় ছবিতে প্রথম শব্দ আসে 1931 সাল, তখন থেকেই আছে। আমরা 31-এর ছবি দেখতে পাই না, কিন্তু আমরা 32-এর ছবি দেখতে পাই। 31-এর কোনো ছবি দেখা যায় না, তখন থেকেই আছে যে সঙ্গীত কেউ একটা গান গেয়ে কোনো কিছুর উপর মন্তব্য করছে, যে গানটা ডায়াজেটিক না। অর্থাৎ ডায়াজেটিক মানে যেটা ছবির গল্পের জমি থেকে উঠে আসেনি, বাইরে থেকে এসেছে। এটাকে বলে এক ধরনের কোরিক। কোরিক গ্রিক না ট্র্যাজেডিতে যে কোরাস থাকতো, এক্ষুনি আমরা গ্রিক ট্র্যাজেডির কথা বলছিলাম। সেটা এমনি এমনি নয়, ওটা কোথাও একটা ওর মাথায় কাজ করতো, ঋত্বিকের মাথায় বোঝা যায়। উনি এসব বিষয়ে খুব ভালোভাবে, ওর লেখাপড়া ছিল, নিয়মিত এইসব জিনিস পড়েওছেন, এর থেকে উপাদান নিয়েছেন, ভাবতেন। তো একটা রেফিউজি কলোনি পাড়ার মেয়ে, অত্যন্ত সাধারণ বাড়ির, সে কলকাতার অফিস অঞ্চলে গিয়ে, যেটা মূলত পুরুষদের তখন অবধি যথেষ্টই পুরুষ প্রধান একটা অঞ্চল, সেখানে সে গিয়ে চাকরি করছে এবং বাড়ির পুরুষ নারী উভয়কেই সে তাদের লালন পালনের দায়িত্ব তার উপরে। এটা ঋত্বিকের কাছে মনে হচ্ছে যেটা কোনো সাধারণ ঘটনাই না। এটা ঠিক একটা সাধারণ মেয়ের সাধারণ গল্প বলার ব্যাপার নয়, এটা একটা যুগ সন্ধিক্ষণের ব্যাপার। একটা যুগ বদলে যাচ্ছে, এবং ঠিক এই সময়ই তো মেয়েরা দলে দলে, তাদের মধ্যে অনেকে কিন্তু ওপার বাংলা থেকে আসা মানুষ, তাদের অবস্থার জন্যই তাদের এই নানান রকমের রক্ষণশীলতা, পারিবারিক গোঁড়ামি, রক্ষণশীলতা ভেঙে টুকরো হয়ে যায় অর্থনীতির আঘাতে। অর্থনৈতিক কারণে ওইসব রক্ষণশীলতা শিথিল হতে আরম্ভ করে, মেয়েদের বেরোতেই হয়। তারা প্রফেশনাল লাইফে, প্রফেশনাল জীবনে, পেশাদার জীবনে দলে দলে যোগ দিতে থাকে, যেটা আজকে আমাদের কাছে অনেকটাই চোখে স্বাভাবিক হয়ে এসছে। কিন্তু সেই সময় যখন প্রথম ঝাঁকে ঝাঁকে লোকে যাচ্ছে মেয়েরা, তখন কিন্তু অতটা তাদের অনেকগুলো বাধা, অনেকগুলো প্রতিবন্ধকতা ডিঙিয়ে যেতে হতো। সেটা একটা কারণ। আর সেই সঙ্গে আরো বড় কারণ আছে। এই যে মিতা যে আস্তে আস্তে নিজেকে শেষ করে দিচ্ছে পরিবারের জন্য, এবং এরকম যে আরো একটি মিতা ওখানে দাঁড়িয়েছিল, যে ওকে বলে যে তোর না MA পড়বার কথা, তুই এ পাড়ায়, কারণ সেই মেয়েটা আগে থেকে চাকরি করে, কিন্তু নিতার MA পড়ার কথা, সে ভালো চাচ্ছে, তার মাস্টার্স করার কথা। এবং দেখবেন এই মেয়েটি মাঝে মাঝে কলোনির রাস্তা দিয়ে হেঁটে যায়, এবং একদম শেষে অনিল চট্টোপাধ্যায় শঙ্কর নিতার মৃত্যুর পর যখন ফিরে আসে, সে আবার এই মেয়েটিকে দেখতে পায়। সে নিতারই একটা প্রতিধ্বনি। তো কোরাস এই হো হো করে তারা যেন একটা মন্তব্য করছে যে দেখো, এই রাস্তার উপরে এই সাধারণ চটি পড়া যে পা হেঁটে যাচ্ছে, সেটা একটা বিরাট ব্যাপার, সেটা একটা বিরাট যুগ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কেমন? আমরা এখান থেকে তো একে আমরা বলতে পারি মন্তব্যকারী কোরাস। এখানে কণ্ঠ, সে আমাদের যেমন দেখবেন যাত্রায় বিবেক থাকে, বিবেক মঞ্চের উপরে থাকে, কিন্তু আবার মঞ্চে যা ঘটছে তার উপরে মন্তব্য করে। তো এটা বহু প্রাগ আধুনিক নাটকের যে ফর্ম, তাতে এই জিনিসটা থাকে। তো এই কোরাসের যে ভূমিকা, সেটাকে কোরিক বলা যায়। এটা ঠিক গানের কোরাস নয়, এটা হচ্ছে কোরিক, যে যারা আপনার যা ঘটছে আমাদের চোখের সামনে তার উপর মন্তব্য করছে। এটা যদি না থাকতো, এই হেঁটে যাওয়ার দৃশ্যটা অনেক বেশি
সাধারণ হয়ে যেত। অথচ এটা সত্যি সত্যি বাস্তববাদী ছবিতে তখনকার যে ঋত্বিক যে নতুন ভারতীয় বাস্তববাদী ছবি যে ঘরানা তৈরি হলো, তাতে হঠাৎ করে হো হো করে পেছন থেকে কতগুলো কণ্ঠ এরকম একটা আবহ তৈরি করবার কথা নয়। এটা খুব স্বাভাবিক নয়, খুব রেগুলার নয়, এটাই বলার চেষ্টা করছি। এখন দেখুন, ওর ছবিতে যেটা একটু এর থেকে একটু সরে গিয়ে বলি, ওর ছবিতে কিন্তু এই জিনিসটা খুব সাউন্ড ট্র্যাক ওর কাছে, ওর মনে হয়েছে যে এতে এতে আমি নানান রকমের উপাদান জড়ো করতে পারি। আমি স্তোত্র পাঠ আনতে পারি, আমি কোমল গান্ধারে যেমন আগাগোড়া ঘন্টার ধ্বনি এবং উলুধ্বনি, বিয়ের সময় যে মেয়েরা হুলুরপ করে উলুধ্বনি, সেগুলো আনতে পারি। আমি নানা ধরনের রবীন্দ্রনাথের গান, লোকসঙ্গীত, গণনাট্য আন্দোলনের থেকে উঠে আসা গণসঙ্গীত, ধ্রুপদী গান, ক্লাসিক্যাল গান, নানা রকম গানের একটা বিচিত্র সমারোহ তৈরি করতে পারি। এইটা আমার মনে হয়, এটা আজকে আর আলোচনা করার সুযোগ পাবো না। তো এইটাই ওর ছবিতে এই যে বহু রকমের সঙ্গীত ও কণ্ঠের সমারোহ, মেলা, উৎসব, এটাকে উনি একটা দিক থেকে ব্যবহার করতেন যেন এটা বলবার জন্যে যে আমাদের এই যে মানুষগুলো ওর ছবিতে, এদের কোন রকমের বৈভব, কোন রকমের প্রাচুর্য জীবনে নেই। এরা অনেকেই রীতিমতো গরিব, রীতিমতো সাধারণ কষ্টের জীবনযাপন করে। সে মেঘে ঢাকা তারারই লোক হোক, বা চরিত্ররা হোক, আর কমল গান্ধার সুবর্ণরেখার চরিত্রই হোক, এরা অনেকেই অত্যন্ত সামান্য সম্বল নিয়ে জীবনটা কাটান। কিন্তু এরা যখন সন্ধ্যেবেলায় বসে তানপুরা নিয়ে মিয়াকি মল্লার রেওয়াজ করেন, করিমো নাম তেরো, যেমন আমরা নিতার দাদাকে দেখছি করতে, বা নিতার দাদাকে দেখছি ভোরবেলায় কলোনির বাইরে একটা একটা জলের ধারে গাছের নিচে বসে সে হাংসাধ্বানি রেওয়াজ করছে, রাগ। অথবা যেখানে এই রেফিউজি কলোনির মধ্যে একজন এসে মারিফতি গান করে, কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, এই এরকম যখন, বা যে রাতে মোর দুয়ারগুলির মতন রবীন্দ্রসঙ্গীত গেয়ে ওঠে নিতা, শঙ্কর, তার দাদা মিলে, তখন ঋত্বিকের যেন আমাদের কাছে এটাই বলবার, বা নিজের কাছেও বলবার, যে এই জীবন, এদের জীবনে একটা বিরাট ঐশ্বর্য, সেটা সাংস্কৃতিক ঐশ্বর্য। দেখবেন শঙ্কর যে কারিমো নামতেরও রেওয়াজ করছে মিয়া মাল্লার, সেই দৃশ্যে ওর পিছন থেকে আমরা খুব আস্তে আস্তে ট্র্যাক করে যাই, ক্যামেরা ট্র্যাক ইন করে শঙ্কর পিঠের দিকে থাকে। শঙ্কর আমাদের দিকে পিছন ফিরে বসে তানপুরায় রেওয়াজ করছে। ওর পিঠে যে গেঞ্জি পরে, ও গেঞ্জি আর ধুতি পরে আছে, ওর গেঞ্জিতে একটা ছেঁড়া, গেঞ্জি পিঠের দিকে গেঞ্জিটা ছেঁড়া, এবং চারপাশে তো দরমার বেড়া দেওয়া ঘর, ওটা পাকা বাড়ি নয়, কলোনির যেরকম বাড়ি তখন হতো। অথচ যখন ধীরে ধীরে ওরকম একটা ম্যাজেস্টিক ট্র্যাক শট দেখি, ওর দিকে এগিয়ে যাচ্ছে, কোন গান সে গাইছে? সে গাইছে মিয়া মাল্লারে করিমো নামতেরও বন্দিশ, যার মধ্যে কোনো দারিদ্র, অভাব কিছু নেই। সেখানে বিপুল বৈভব এবং ঐশ্বর্য সাংস্কৃতিকভাবে এই মানুষগুলো রয়েছে। এটাকে সেলিব্রেট করা, এর একটা সমারোহ তৈরি করা, এটা ঋত্বিকের অন্যতম উদ্দেশ্য। এই যে এত রকমের গানের সমাবেশ, তার অন্যতম উদ্দেশ্য আমার মতে সেটা হচ্ছে আমাদের এই দৈন্যের মধ্যে এই বিপুল ঐশ্বর্যের একটা উদ্বোধন করা। তো আমি এরপরে আপনাদের কমল গান্ধারে একটি দৃশ্য দেখাবো। আমার একটু সময় লাগবে, কারণ দৃশ্যটা একটু বড়, কিন্তু আমার মনে হয় এটা দেখালে দুটো জিনিস হবে। এক হচ্ছে একটা অসামান্য দৃশ্য আমরা সবাই দেখবো আরেকবার, আর আমার গলাটাও কিছুক্ষণের জন্য একটুখানি বিশ্রাম পাবে, এবং সেই সঙ্গে আমার যে
পরবর্তী যে বক্তব্য এই একই, কণ্ঠ, সঙ্গীত, ব্যক্তি, ব্যক্তি সত্তা, এ বিষয়ে আমি আরো দু একটা কথা বলতে পারবো, সেটা করে আমি শেষ করব। এটা হচ্ছে কমল গান্ধারের ওই যে নাটকের দল, তারা দেখবেন 4বার শহর কলকাতা থেকে বেরিয়ে যায়। আর শহরের মধ্যে তারা সব যেসব বাড়ি টাড়িতে থাকে সেগুলো একেবারে ঘেঞ্জি, অপরিসর সব জায়গা। রিহার্সালের জায়গাটা ওদের তেমনই, একটা মোটর মেকানিকের দোকানের সঙ্গে লাগানো, সারাক্ষণ ঘট ঘট করে আওয়াজ হয়। কিন্তু ওরা 4বার বেরিয়ে যায়, 2বার নাটক করতে আর 1বার বেড়া, 3বার নাটক করতে 1বার বেড়া। প্রথমে যায় লালগোলা, যেটা মুর্শিদাবাদ জেলা, তারপরে যায় ওরা কাশিয়ান পাহাড়ে, তারপরে যায় বোলপুর শান্তিনিকেতনের কাছে, আর একদম ছবির শেষে ওরা যায় বজবজ, কলকাতার দক্ষিণের একটি অঞ্চলে, দক্ষিণ প্রান্তের বাইরে একটি অঞ্চলে। আমরা ওই লালগোলা প্রথম যে ওদের বাইরে যাওয়া, সেই দৃশ্যটা দেখব। সেখানে গানের একটা মেলা বসে যায়, সেটা আমি আপনাদের দেখাবো। কিন্তু তার আগে আরেকবার বলি, কোরাস কথাটা হ হ করে যারা গাইছে মেঘে ডাকা দাঁড়ায়, সেটা কোরাস, আমরা ওকে এমনিই কোরাস বলি, তাই না? আর আরেকটা অর্থ সে কোরিক, যেটা গ্রিক নাটকের কোরাসের, ট্র্যাজেডির কোরাসের মতো সে মন্তব্য করে, সেই অর্থেও সে কোরাস। আর আরেকটা জিনিস মনে রাখা যাক, যে আমি আজকে পুরোপুরি সেটা তর্কটা মানে সে আলোচনা পুরো করার সময় নেই, কিন্তু ঋত্বিকের ছবিতে বারবার যেটা হয় সেটা হচ্ছে একটি কণ্ঠ নিজেই একাধিক হয়ে যায়। যেমন নিতার কণ্ঠ দাদা আমি বাঁচতে চাইব বলার সময়, অর্থাৎ অনেক সময় একক কণ্ঠ যেন এক ধরনের কোরাসে পরিণত হয়, কারণ সেই একক মাত্রার বাইরে চলে যায়। কেমন, এইটা একটু মনে রেখে আমরা পরের দৃশ্যটা দেখি। এটা হচ্ছে লালগোলায় ওরা গেছে, ওদের দল গিয়ে উপস্থিত হয়, আর সেখানে পদ্মার পাড়ে ওরা সবাই মিলে জড়ো হয়। আর সেই পদ্মার ওপারটা হচ্ছে পূর্ববঙ্গ, তখনকার পূর্ব পাকিস্তান, পরে এখন বাংলাদেশ। কমল গান্ধারের মানে এটা অত্যন্ত দুঃখজনক জিনিস যে কমল গান্ধারের কোনো ভালো প্রিন্ট কোথাও পাওয়া যায় না। এমনকি যে লিঙ্কন সেন্টারের রেট্রোস্পেক্টিভের কথা বলছিলাম, তারাও ভালো প্রিন্ট জোগাড় করতে পারে, মানে মানে তখন আমিও চেষ্টা করছিলাম, কোথাও পাই। কাজে এটা মোটেই ভালো প্রিন্ট নয়। এই অসামান্য দৃশ্যের প্রতি কোনো রকম জাস্টিস করা এখানে সম্ভব। মাফ করবেন, আমি শেয়ার করতে ভুলে গিয়েছি। মুক্ত করো ওই অন্ধকারের এই দ্বার, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো দ্রষ্টা, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো দ্রষ্টা, রসরূপ মন্ত্র দ্রষ্টা, ছিন্ন করো বন্ধনের এই অন্ধকার, ছিন্ন করো বন্ধনের এই অন্ধকার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। শান্তাদের সঙ্গে ওরকম লাইন করে ঘুরে বেড়াস কেন? ওরা জব কার্ড লেখা হয়, করবি না, ওরা বদ। আচ্ছা খাবো না, না ওকে। আসুন দেখবেন, আসুন না। কোথায় যাচ্ছে?
ওই পদ্মার মাঝে জাগনা সরি যন্ত্র আনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে নিচ্ছি। দেখি দেন দেন। একবার গুতাইয়া গেছি আবার এসেছি একবার গুতাইয়া গেছি আবার এসেছি হেইও রে হেইও বলো ভাই নৌকায় ভাই খেলে না বাড়ি চলে যায় হেইও হেইও রে হেইও বলো ভাই নৌকায় ভাই খেলে না বাড়ি চলে যায় আরে মটকট দুনিয়ার মুখ খিতানি অঙ্গে তেজালা এর লাগুলো ধইয়া পাদ দে কুন্ডের লঙ্কা তেল মাথা পদ্মা মাকে কাছেতে মাথায় ঠেকাচ্ছেন? এপার পদ্মা ওপার পদ্মা মধ্যিখানে জাগনার চর আমরা বসে আছি নেন, ধরে ধরে আচ্ছা আচ্ছা। এপার পর্দা ওপার পর্দা রে মাঝে দাগ না রে তারি পরে বৈশায়াতেন শিব সদাগর তারি পরে বৈশায়াতেন শিব সদাগর এপার পদা ওপার পদা রে আপনি জানেন ওপারে না পূর্ব বাংলা, এটা পদ্মা। আমি আগে জানতাম না। ওপারেই কোথাও আমার দেশের বাড়ি। এখানকার আকাশটা ধোয়া না। আজ এমন মন খারাপ হয়ে গেল। একবার গুতাইয়া গেছি আবার এসেছি কথাটা বোধহয় নিশ্চিন্তি। আমার ঠাকুমা বলতেন, সেই নিশ্চিন্তে বোধহয় আর আমরা ফিরে পাবো না। মনে হয় আমরা যেন কেমন বাইরের লোক হয়ে গেছি। আপনার মনে হয় না? দেশের কথা ভাবলেই মনে পড়ে সেই জল আর সাঁকো। সকালবেলা মা চান করিয়ে সূর্যগুপ্ত করাতে নিয়ে যেতেন। সেখানে কত হাঁটতাম। চলুন হাঁটবেন? শোনো,
ওই বাড়ি আমার দেশের বাড়ি। হুম? ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে এত কাছে, অথচ কোনোদিন আমি ওখানে পৌঁছতে পারবো না। ওটা বিদেশ। যখন তুমি বললে ও বাড়ি কোথাও তোমার দেশের বাড়ি, তখন আমি কি করছিলাম জানো? নিজের বাড়িটা খুঁজে বার করবার চেষ্টা করছিলাম। কারণ কোথাও না, ঠিক ওই বাড়ি আমার দেশের বাড়ি। যে রেল লাইনটার উপরে আমরা দাঁড়িয়েছিলাম, কলকাতা থেকে ফেরার সময় ঠিক ওইখানে ট্রেন থেকে নামতাম, স্টিমার থাকতো দাঁড়িয়ে, ওপারে নিয়ে যেত। মা অপেক্ষা করে থাকতেন। ওখানে দাঁড়িয়ে একটা মজার কথা মনে হলো ওই রেল লাইনটা তখন ছিল একটা যোগ চিহ্ন, আর এখন কেমন যেন বিয়োগ চিহ্ন হয়ে গেছে। ওখানে দেশটা কেটে দু টুকরো হয়ে গেছে। সত্যি আমাদের বাংলাদেশটা যে কি হয়ে গেল। তুমি সেদিন বললে আমি অকারণ রুক্ষ, আমি কোনো বন্ধু পাবো না, ঠিক। কিন্তু জানো, আমি সবসময় এমন ছিলাম না। এমন একদিন ছিল যেদিন পদ্মার ওপরে বসে অল্প অল্প শাক ঘন্টার শব্দ ভেসে আসতো, আকাশের মেঘগুলো মুহূর্তে মুহূর্তে রং বদলাতো। কিন্তু তারপর এক মুহূর্তে সর্বশান্ত হয়ে গেলাম আমরা। বাবা মারা গেলেন ফিকিরের মতো। মা একরকম না খেতে পেয়ে শেষ হয়ে গেলেন চোখের সামনে। মরার ঠিক আগেই বাবা বলেছিলেন, জীবনটাকে আরম্ভ করেছিলাম কি নির্মল ছন্দে, এইভাবে শেষ হয়ে যাওয়াটা কি উচিত? সেদিন থেকে আমি কেমন যেন হয়ে গেলাম, কি ভীষণ একা হয়ে গেছি, তুমি জানো না। ভিগো আমিও বড় একা, আর কি ক্লান্ত। কি হলো অনুসয়া? ক্লান্ত। সিনেমাটোগ্রাফি, এডিটিং, মিউজিক, এইসব দিক যদি বিচার করা যায়, তাহলে এরকম আশ্চর্য দৃশ্য খুব বেশি দেখা যায় না। আমি গোটা চলচ্চিত্রের ইতিহাসের কথাই মনে রেখে বলছি। মানে যতবার দেখা যায় ততবার এটাই মনে হয় যে এমন ধরনের একটা গতি কমিয়ে বাড়িয়ে, কখনো থামিয়ে, কখনো তাকে অনেকখানি তুলে নিয়ে গিয়ে এমন একটা ছন্দ, এমন একটা প্রবাহ তৈরি হয়েছে গোটা দৃশ্যটা জুড়ে, এবং একই সঙ্গে একটা অদ্ভুত আনন্দের স্ফূর্তি, এবং সেই সঙ্গে একটা খানিকটা গুটিয়ে আসা, নিজের দিকে তাকানো, ইন্ট্রোস্পেক্টিভ একটা প্রবণতা, মুড যাই বলুন, এই দুটোকে একসঙ্গে পাশাপাশি একদম ওতপ্রোত করে দেওয়া হয়েছে। সেটা খুব সহজ জিনিস নয়, খুব কঠিন। যাই হোক, কিন্তু আমাদের আজকের বিষয়টা হচ্ছে এইরকম, যে আমার মনে হয় আমাদের বলার কথাটা এইরকম, যে এই যে একটা যৌথ সেটা একটা সমবায়ের ছবি, অনেকে মিলে একটা দল, নাটকের দল, এরা গণনাট্য সংঘ, আইপিটিএরই একটা এক ধরনের প্রতিমূর্তি বলতে পারেন। এবং সেই গণনাট্য সংঘের তো 1955 সাল নাগাদ, 55 সালেই ঋত্বিক ঘটক বিতাড়িত হন পার্টি থেকে, কমিউনিস্ট পার্টি থেকে, এবং
গণনাট্য সংঘ থেকেও তার সরাসরি যোগাযোগ চলে যায়, কিন্তু নিজেকে গণনাট্যের শিল্পী বলেই তিনি আগে ওরা মনে করতেন, আর সেই আন্দোলনের ফসল হিসেবে। কিন্তু এই যে ধরুন যেসব ওর এক্সপিরিয়েন্সের কথা উনি বলছেন, সেগুলো হচ্ছে ওই 52, 53, 54 এরকম সময়কার গণনাট্যের ভেতরে ওর এক্সপিরিয়েন্সের কথা বলছেন। কাজে এটা একটা অদ্ভুত জিনিস হচ্ছে, একই সঙ্গে একটা দলীয় সেই অর্থে আত্মজীবনী, একই সঙ্গে ধরুন এখানে আমরা বলছিলাম যে ব্যক্তি সত্তা নির্মাণের কথা, ব্যক্তি সত্তার কাঠামো। এখানে ব্যক্তি তো আরো বেশি ব্যক্তি, মানে যিনি পরিচালক, যিনি ছবি বানাচ্ছেন, তিনি নিজের কথাই বলছেন। সে তো আরো বেশি একটা অর্থে ব্যক্তির মাত্রায় বা স্বাতন্ত্র্যের মাত্রায় সেটা বিন্যস্ত, সেই ছবি বিন্যস্ত হওয়ার কথা। কিন্তু আশ্চর্য ব্যাপার, উনি যখনই যুক্তিতক্ক গপতেও তাই, যখনই ভাব ঠিক করছেন যে একেবারে নিজের কথা বলবেন, কমল গান্ধার ওর আর সুরমা ঘটকের বিবাহের গল্প, এক কথায় বলতে গেলে কমল গান্ধা অনেকগুলো জিনিস হুবহু ওদের জীবন থেকে তুলে আনা, হুবহু। কিন্তু যখনই ভাবছেন উনি যে আমি এবারে আমার কথা বলবো, একদম আমার কথা, সেইটা তৎক্ষণাৎ অনেকের কথা হয়ে যাচ্ছে। সেটা তৎক্ষণাৎ ওর মনে হচ্ছে এটাকে যত বেশি খুলে ছড়িয়ে দেওয়া যাবে, তত বেশি একটা সমবায় তার থেকে এক ব্যক্তির সত্তার, ব্যক্তি সত্তার যে কাঠামো, ব্যক্তি সত্তার যে বিন্যাস, সেটা দেখা যাবে। এবং সেখানে এই দৃশ্যে দেখবেন ক্রমান্বয়ে এক ধরনের ওই কোরাস গান, যৌথ গানের বৃন্দ গান, যাকে আমরা অনেক সময় বলি, সেই গানের অবতারণা, সেই সঙ্গে তার সঙ্গে সঙ্গে তার থেকে একটা কোনো সোলো ভয়েসের দিকে চলে যাওয়া। আবার সেই সোলো ভয়েস একটু বাদেই মনে হবে সেই সোলো ভয়েস যেন আরো অনেকগুলো কণ্ঠের সঙ্গে মিশে যাচ্ছে। এটা যদি আজকে আমরা অনেকক্ষণ ধরে থামিয়ে থামিয়ে দেখতাম, তাহলে আরো ভালো হয়তো পরিষ্কার বোঝানো যেত। কিন্তু আপনারা কমল গান্ধার নিজেরা যদি এই দৃশ্যটা চালিয়ে চালিয়ে দেখেন, দেখবেন খুব পরিষ্কারভাবে এটা রয়েছে। এবং কিভাবে আছে, গোড়াতেই শুরু হচ্ছে, ধরুন উদাহরণ দিয়ে বললে, যে আমরা ওরা লালগোলায় যাচ্ছে বাসে করে, তাতে ওরা যেতে যেতে ওরা গান গাইছে, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা। এই গান, এই ছবির যিনি সঙ্গীত পরিচালক জ্যোতিরিন্দ্র মৈত্র, সেই জ্যোতিরিন্দ্র মৈত্রেরই লেখা, তারই সৃষ্টি করা গান। এই ছবির জন্য নয়, এই গান তিনি এমনিতেই তৈরি করেছিলেন। কেমন, এসো সমিতির সাম্যে ঐক্যে, এসব জনতার মুখরিত সখ্যে। তো এই গানটা যদি পুরোটা শোনা যায়, তার মধ্যেই কতগুলো সূত্র লুকিয়ে আছে। সেই জন্যই জ্যোতিরিন্দ্র হয়তো ঋত্বিকের এত প্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন, বা দেবব্রত বিশ্বাস। এই সমিতির সামনে ঐক্যে আর জনতার মুখরিত সখ্যে, এটা একই সঙ্গে খুব রবীন্দ্রনাথ ঘেঁষা উচ্চারণ। আবার সেই সঙ্গে এখানে গণনাট্যের যে স্পিরিট যদি বলেন, গণনাট্য আন্দোলন, যেটা 1943 থেকে শুরু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংস্কৃতিক আন্দোলন, যার প্রভাব সুদূর প্রসারী ছিল গোটা দেশ জুড়ে, বেশ কয়েক দশক জুড়ে। সেই আন্দোলনের মূল স্রোতটা 10 বছরের বেশি সজীব ছিল না, কিন্তু মানে তার থেকে যা বেরিয়ে আসে, যে বিশাল, যে বিরাট সংখ্যক শিল্পী, বিরাট তাদের বিপুল যে সৃষ্টি, গানে, নাটকে, চলচ্চিত্রে, চিত্রকলায়, সাহিত্যে, সেটার প্রভাব বিরাট। আপনারা জানেন প্রগতি সাহিত্য আন্দোলন, গণনাট্য সংঘের যৌথ প্রভাব। সেইখান থেকে ওইখানে জ্যোতিরিন্দ্র মৈত্র এমন একজন শিল্পী, যার মধ্যে রবীন্দ্রনাথের গান, কবিতা, ধ্রুপদী সঙ্গীত, ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এবং গণনাট্যের যে রাজনৈতিক আন্দোলন থেকে উঠে আসা যে গান, গণসঙ্গীত, এই তিনটে খুব ভালো মিশে গেছিল। এই জন্যই সম্ভবত ঋত্বিককে একাধিক ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে নিয়েছে। তো এই যে ওরা গাইতে গাইতে আসছে কোরাসটা, তারপরেই ওখানে অনসূয়া দৌড়ে এসে ওই ভৃগুর হাতটা ধরে বলে, আসুন দেখবেন
নদীর দিকে যেতে বলে, আসুন দেখবেন, আসুন এখানে। বলা মাত্র দেখবেন পিছন থেকে একটা উলুধ্বনি আর ঘন্টার ধ্বনি বেজে ওঠে। এবং ওই যে যেটা গান, যেটা এই ছবির থিম মিউজিক বলা যায়, থিম সঙ্গীত, আমের তলায় জামুর ঝুমুর, কলা তলায় বিয়া, আইলেন গো সুন্দরীর জামাই, মোটক মাথায় দিয়া। এই গানটা ছবিটাতে ঘুরে ফিরে আসে, কারণ এই ছবি বিয়ের ছবি। এটা দুটি ভেঙে যাওয়া একটি আন্দোলনের তাকে আবার জোড়া দেওয়া, ভেঙে যাওয়া একটা দেশ তাকে আবার জোড়া দেওয়া। আর এখানে যে অনস্বয়া, যে মূল চরিত্র নায়িকা অনস্বয়া, সুপ্রিয়া চৌধুরী, সেই অনস্বয়ার যে দ্বিখণ্ডিত সত্তা, তাকে এক জায়গায় আবার তাকে এক করে তোলা, সে যে দুই টুকরো হয়ে যাচ্ছে। এইগুলো মিলে এই বিবাহের কথা আসছে। এটা শুধুমাত্র অনস্বয়া আর ভৃগুর বিবাহ নয়, এটা একটা একটা যাকে বলে, এটা একটা ব্যাপ্তি লাভ করা একটা মেটাফার। কাজে বিয়ের গান গোটা ছবি জুড়ে আছে, আমের তলায় জামুন ঝুমুর, কলা তলায়, আর সেই সঙ্গে উলুধ্বনি, ঘন্টার ধ্বনি। খুব রেয়ার। মানে প্রথম কথা দেখুন, এই বৈদিক বিয়ের মন্ত্র উচ্চারণ নয়, বেদের মন্ত্র উচ্চারণ। বিয়ের তাতেও ওর অত ইন্টারেস্ট নেই ঋত্বিকের। এটা হচ্ছে মেয়েলি লৌকিক বিয়ের গান, তাতে ওর আসল উৎসাহ এবং মনোযোগ, এবং সেইটাকে উনি ব্যবহার করছেন, যেই অনস্বয়াকে স্পর্শ করে। কারণ এই দৃশ্যটা একদিক থেকে এই ছবির যদি রোমান্টিক কাঠামোটা দেখেন, মানে যদি ছবিটার একটা গল্প তো অনস্বয়া ভৃগুর প্রেম, একটা গল্প, সেই গল্পটা যদি দেখেন, তবে এই দৃশ্যটা একটা টার্নিং পয়েন্ট। কারণ এখানে এইসব হতে হতে অনস্বয়া আর ভৃগু পরস্পরের কাছে প্রেম তাদের পরস্পরের প্রতি প্রেম, সেটা তারা ব্যক্ত করে, প্রকাশ করে। কাজে এক অদ্ভুত জিনিস হচ্ছে, একই সঙ্গে গোটা দল মিলে একটা পদ্মা, তার চারপাশে খোলা আকাশ, তার খোলা বাতাসের মধ্যে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছে। সেখানে জিনিসটা দলীয়, সামূহিক হয়ে উঠছে। আর সেই সঙ্গে 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 সে আবার একটু বাদে বাদেই চলে আসছে এই দুটি প্রাণী, তাদের দুটি মানুষ, তাদের নিজস্ব একান্ত পরিসর, সেটা নিজস্ব নিভৃতি, তার একটা জায়গা। কিন্তু ওই নিভৃতি বারবার বাইরে থেকে কাদের কণ্ঠ, কারা বিয়ের গান গাইছে আমরা জানি, কারা দোহাই আলী বলে এই যেটা আস্তে আস্তে আর্তনাদ হয়ে যাবে। প্রথমে যখন দোহাই আলী বলে ওরা নৌকা বাইচে যায়, তখন ওটা হচ্ছে সে পীর আলী বদর, যাদের নাম করে মাঝিরা নৌকা দীর্ঘদিনের যখন জন্য বেরিয়ে যায়, সামনে নানা বিপদ মাথায় নিয়ে, কেউ ফিরবে হয়তো, কেউ ফিরবে না, তখন যে পীরদের স্মরণ করে, তাদের একজন প্রধান হচ্ছেন আলী, আর একজন বদর, এর জন্য বদর বলা আমরা শুনেছি নানা জায়গায়। তো ওটা হচ্ছে ওই দোহাই আলী। ওই দোহাই কিন্তু কোনো কান্না নয়, ওই দোহাই হচ্ছে আমাদের দেখো, আমাদের রক্ষা করো, বিপদে যেন না পড়ি। কিন্তু সেই দোহাই আলী দেখবেন আলাদা করে কোরাসটা বিচ্ছিন্ন হয়ে যায়, বারবার দোহাই আলী বলতে থাকে, এবং শেষে গিয়ে যখন একেবারে ওই আপনার ওই রেল লাইনের ওপরে, ডিভাইডারের ওপরে গিয়ে আছড়ে পড়ে ক্যামেরা, তখন সেটা একটা আর্তনাদে পরিণত হয়, আরেকটা আর্তনাদ, যে আর্তনাদ আমরা জানি ওটা ওই ভৃগু আর অনস্বয়ার ওই ঘনিষ্ঠতার দৃশ্য থেকে যেন একটা সামূহিক আর্তনাদের দিকে চলে গেল। এটাই ওর টিপিক্যাল একটা পন্থা ওর ছবিতে, যে কণ্ঠ আর সঙ্গীত বারবার ব্যক্তি মানুষ থেকে একটা বড় নিসর্গ বলুন, মানুষের গোষ্ঠী মানুষ বলুন, গোষ্ঠীগত মানুষ বলুন, সেই দিকে সমষ্টি মানুষের দিকে চলে যায় বারবার। বারবার এই দেখবেন ওঠানামা এই চলাফেরাটাই দৃশ্য আছে কেমন। এবং সেই সঙ্গে একটু এটাও বলে রাখা যাক যে ওই বাফারের উপর যখন আছড়ে পড়ে ক্যামেরা,
দোহাই আলী বলতে বলতে, যে বাফার এখন বিয়োগ চিহ্ন, কারণ ওই রেল লাইনটা ওইখানে নেমে লোকে স্টিমার ধরে ওপারে সরাসরি চলে যেত। ওপারটা রাজশাহী বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? কারণ ভৃগু ভৃগু আর এমনিতেও তাই হওয়ার কথা। ভৃগু বলছে যে ওদিকেই কোথাও আমার বাড়ি, ওদিকেই কোথাও আমার বাড়ি, আমার গ্রামের বাড়িটা আমি খুঁজছিলাম। তো ঋত্বিকের যে ছোটবেলা কাটানো, তার মধ্যে 6 বছর মতন বালক বয়সে এবং তরুণ বয়সে অ্যাকচুয়ালি ওপারেরই একটা গ্রামে উনি কাটিয়েছেন। সেইখানে উনি গিয়ে এদিকটায় শুটিং করছে। সেই অর্থে অটোবায়োগ্রাফিক্যাল। কিন্তু আরেকটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, যখন ওই বাফারের উপর আছড়ে পড়ে এবং আমরা একটা ব্ল্যাক ফ্রেম, কালো পর্দা হয়ে যায়, কালো ফ্রেম, সেই কালো ফ্রেম কিন্তু 10 সেকেন্ডের মতন দাঁড়িয়ে থাকে। আমি অন্তত সেই সব ছবি দেখিনি, অনেক ছবি দেখিনি, কিন্তু যতটুকু সন্ধান করেছি আমার মনে হয় না ওই সময় কোনো এই ধরনের ছবি, একেবারে আভাগার্ড এক্সপেরিমেন্টাল ছবি বাদ দিন, কোনো ন্যারেটিভ ফিল্মে, কাহিনী চিত্রে এইরকম ছবির মাঝখানে হঠাৎ 10টা সেকেন্ড জুড়ে কালো ফ্রেম, এটা খুব একটা, এখন এগুলো হয়, এখন কমন হয়ে গেছে, কিন্তু তখন এর অন্য নজির আমি পাইনি। এই যেন একটা নাটকের জবনিকাপাত হচ্ছে, আপনি পর্দা নেমে গেছে, তারপর দাঁড়িয়ে আছে। কাজেই এই নাটক, অনেকে বলেন ওর ছবি নাটকে, নাটক কিন্তু অন্যভাবে রয়েছে। নাটক শুধু নাটকীয় অভিনয় আর আবেগ নয়, এই নাটকের উপাদান একটা অন্য, সম্পূর্ণ অন্য মাত্রায়, আঙ্গিকে, ফর্মে ঢুকে আছে। এইটা আমি আপনাদের একটু দেখতে অনুরোধ করি। সুতরাং ওই যে বলছিলাম যে দোহাই আলী কোরাসটা হঠাৎ ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে একটা অন্য মাত্রা ধারণ করলো, সেটা একটা হাহাকারের মতন, আর্তনাদের মতন হয়ে গেল। সেটা ওই গানের মধ্যে, তোমরা বাইর যাও কি একবার গোতাইয়া গেছি আবার আইসাছি, ওই গানের মধ্যে থেকে বেরিয়ে চলে আসে হাত ছাড়িয়ে। এই যে দেহ থেকে কণ্ঠ বিচ্ছিন্ন হওয়া, গান থেকে একটা কোরাস স্বয়ং সম্পূর্ণ হয়ে বিচ্ছিন্ন হয়ে ওঠা, এটা ওর চিন্তন পদ্ধতির সঙ্গে জড়িয়ে আছে। এটা শুধু একটা নান্দনিক জিনিস নয়, সেই চিন্তন পদ্ধতির আরো অনেক উদাহরণ দিয়ে বলা যায়। ভিজুয়াল কম্পোজিশনের ক্ষেত্রেও এটা বারবার দেখানো যায়। সেটা আমি আমার 2-1টা লেখায় এই জিনিস আলোচনা করেছি, কিন্তু সেই লেখা হয়তো আপনাদের চট করে চোখে পড়বে না বা পড়েনি। এখন যে ওই 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 একটা কণ্ঠ কোরাস মন্তব্য, তার একটা নিজস্ব ভূমিকা। এবং দেখুন আরো একটা জিনিস, যখন ভৃগু আর অনুসূয়া শেষ পর্যন্ত পরস্পরের প্রতি প্রেম নিবেদন করছে, দেখবেন সেখানে ওদের দুজনেরই কণ্ঠ ওই চারপাশে যে হাওয়া, সেই হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে, একটা হাওয়ার আওয়াজ আছে। এটা ভালো সাউন্ড ট্র্যাক হলে আমরা শুনতে পেতাম। ওখানে একটা হাওয়ার, নদীর বুকে একটা হাওয়ার আওয়াজ আছে, সেই হাওয়ার আওয়াজে ওদের কণ্ঠ ফিস 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 করে মিশে যায় হাওয়ার সঙ্গে। এটা ওর আরেকটা খুব টিপিক্যাল জিনিস। যখন প্রেমের উচ্চারণ হবে, সেটা যত বেশি প্রাইভেট, যত বেশি ব্যক্তিগত হবে, তত সেটাকে উনি নিসর্গগত করে দেবে। এটা যদি এই ছবিতে কিছুটা দেখা যাচ্ছে, আস্তে আস্তে ওদের কথা যেন হাওয়ার সঙ্গে মিলিয়ে উড়ে মিশে যাচ্ছে চারদিকে। কিন্তু এটা আরো ভালো দেখতে পাবে যদি সুবর্ণরেখা, এর পরের ছবিটা 62 সাল, সে ছবি দেখবেন সেখানে যখন এই অভিরাম যে নায়ক, এক অর্থে নায়ক অভিরাম, অ্যাকচুয়ালি ঈশ্বর নায়ক অভিরাম, আর সীতা যে আমাদের প্রধান নারী চরিত্র, তারা যখন ওই শালবনের গিয়ে প্রথম তারা পরস্পরের প্রতি প্রেম প্রকাশ করে, সেই সময় আস্তে 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 ক্যামেরা তাদের সামনের দিক থেকে পিছন দিকে চলে আসে। আরে করে যখন আমরা কিনা সবচেয়ে বেশি ওদের মুখ দেখতে চাইবো, আমরা দেখছি যে নায়ক নায়িকা প্রেমে পড়েছে, সেটা বলছে পরস্পরকে, তখনই তো আমরা ওদের বেশি বেশি দেখতে চাইবো, বেশি করে।
ঋত্বিক ওদের পিছন থেকে ক্যামেরা ধরে এবং ওদের এই প্রেমের উচ্চারণ আস্তে আস্তে ফিসফিস করে ওই যে শালবনের পাতায় যে হাওয়ার মর্মধ্বনি, সেই মর্মধ্বনির সঙ্গে মিশে যায়। কারণ এটা একেবারে, এটা কোনো হঠাৎ অ্যাক্সিডেন্টাল একটা কোনো জিনিস নয়, একেবারেই নয়। ঋত্বিকের ছবিতে কিচ্ছু অ্যাক্সিডেন্ট, অত্যন্ত চিন্তাশীল একজন পরিচালক। কাজী সেখানে দেখবেন এই কারণটা, যে এই কারণটা হচ্ছে যে এক ধরনের একে দার্শনিক অরিন্দম চক্রবর্তী একাধিক লেখায়, আরেকজন দার্শনিক বিংশ শতকের গোড়ার দিককার কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য তার থেকে ধার করে কৃষ্ণচন্দ্র এই বিষয়ে খুব অসামান্য লেখা লিখে গেছে যে একে দার্শনিক অরিন্দম চক্রবর্তী মশাই, যিনি আমার দাদা স্থানীয় বন্ধু, তিনি একে বলেন ওনারলেস ইমোশন, এমন ইমোশন যার কোনো একজন মালিক নেই। আমরা ভাবি ইমোশন হচ্ছে ব্যক্তির জিনিস, কিন্তু এক ধরনের ইমোশনের ডাইমেনশন আছে, সেটা ওনারলেস, সেটার কোনো একা ব্যক্তি মালিক হয় না। কাজে এই হচ্ছে এমন একটা ধরনের অনুভব, আবেগ প্রকাশ, যেটা ব্যক্তি থেকে নিসর্গে, ব্যক্তি থেকে সমষ্টিতে, যৌথ জীবনে ছড়িয়ে যেতে বাধ্য। এই জন্যই আমি কণ্ঠ শব্দ সমবায় এইভাবে পাশাপাশি তিনটি শব্দকে রেখেছি। এ নিয়ে তো অনেক কিছু বলবার মতন আরো আছে, কিন্তু আজকে আমি আর আপনাদের আটকে রাখবো না। এইটুকু বলে বিদায় নিচ্ছি এবং আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে যারা শুনলেন। নমস্কার। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা মৈনাকদা। অসাধারণ আপনার বিশ্লেষণ এবং অসাধারণ আপনার বক্তৃতা, মুগ্ধ হয়ে শুনছিলাম এবং চমৎকার ভাবে মানে আলোড়িত হচ্ছিলাম যে এই আপনার এই বক্তৃতা দ্বিতীয়বার আমরা এভাবে মুভিয়ানার আয়োজনে শুনতে পেলাম। আমরা কৃতজ্ঞ আপনার কাছে এবং আমার মনে হয় যারা আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত আছেন এবং শুনলেন, এবং যেহেতু এই অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে, ধারণ করা হয়েছে, এই অনুষ্ঠানটির একটি ভিডিও আমরা ইউটিউবে তুলে দেব। নিশ্চয়ই আগামী দিনেও এই বক্তৃতাটি অনেকে দেখবেন এবং শুনবেন। আমার মনে হয় সবাই অনেক উপকার পাবেন এই বক্তৃতা শুনে। ঋত্বিকের চলচ্চিত্র এবং ঋত্বিককে বোঝার জন্য আপনার এই আলোচনা আমাদেরকে আলোড়িত করলো এবং আলোকিত করলো। আমাদের মুভিয়ানা ফিল্ম সোসাইটির পক্ষ থেকে আমাদের একটা অনুরোধ আপনার কাছে, যে আমরা মৃণাল সেনকে নিয়ে আপনার বক্তৃতা শুনেছি, আজকে আমরা ঋত্বিক কুমার ঘটককে নিয়ে একটি বক্তৃতা শুনলাম। আমরা অনুরোধ করব আপনি আগামী মে মাসে যেহেতু সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ, জন্মশতবর্ষের এই দিনটিকে সামনে রেখে আপনি যদি সত্যজিৎ রায়ের উপর একটি বক্তৃতা আমাদেরকে উপহার দেন, আমরা খুবই কৃতজ্ঞ হব। তো আমরা আসলে শুনতে চাই আপনার কাছ থেকে সত্যজিৎকে নিয়েও। আচ্ছা, আমার পক্ষে আমি চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা শুনলাম মৈনাকদার বক্তৃতা এবং আমরা আশা করছি আগামী কোনো আরেকটি আয়োজনেও আমরা মৈনাকদাকে শুনবো এবং মৈনাকদার আলোচনা শুনে আমরা নিজেদেরকে আরো সমৃদ্ধ করে তুলতে পারবো। দাদা, আজকে গত আলোচনায় যেমন মৃণাল সেনকে নিয়ে আলোচনায় অনেক প্রশ্ন এসেছিল, আজকে সেভাবে তেমন কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, তবে আলোচনা শুনে কয়েকজন মানে মন্তব্য করেছেন আপনার আলোচনার বিষয়
এবং সেগুলো মনে হয় আপনিও দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিনে শেয়ার আহ, করছি। সে বিষয়ে যদি আপনার কিছু বলবার থাকে, না হলে আমরা আলোচনা শেষ করব। মামুন, জি, আমি এটা যারা যারা প্রশ্ন করে এখানে মন্তব্য করেছে তাদের আমি অশেষ ধন্যবাদ জানাই, এবং অনেকে বলেছেন তাদের ভালো লেগেছে, তাদের তো বটেই, বাকিদেরও ধন্যবাদ জানাই। কিন্তু আজকে বোধহয় আমি আর কথা না বলাই ভালো। আমার অ্যাকচুয়ালি ডাক্তারের উপদেশ হচ্ছে একদম কথা না বলা। সেক্ষেত্রে সেক্ষেত্রে যথেষ্ট বকর বকর করেছি, তাতে আমার এই কিছুই না, এটা একটা ভোকাল কর্ডের ড্যামেজ হয়েছে, সেটাকে সারাতে অনেক সময় লাগছে, সারছে না। ফলে যদি আজকে আর কথা না বলি, না, আমার না বাড়ির ঠিক আছে দাদা। বাড়ির লোকেরা আমাকে, এই বাড়ির আমার পরিবারের লোকেরা এসে এখনই বারণ করছে। না, তাদের ধন্যবাদ দাদা। আপনি আপনার নিজের যত্ন নিন। আমরা পরে আবার আপনার আলোচনা শুনবো। আজকের আয়োজনের জন্য আ আপনি আমাদের সাথে উপস্থিত থাকায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আরো একবার। এবং বন্ধুরা, তাহলে আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। শুভরাত্রি। শুভরাত্রি।